যখন দাবি দেওয়ার আন্দোলনগুলো সামনে আসে, এগুলোর পেছনে একটা বড় কারণ কিন্তু বিজেপি। আমরা যদি ধরুন কংগ্রেসের দীর্ঘ শাসনের পরে আন্না হাজারেকে সামনে আনা হলো করাপশন, কংগ্রেসের দুর্নীতি, এবং তাকে দিয়ে রীতিমতো এমন ক্যাম্পেইনিং করা হলো যে সরকারি ফেলে দেওয়া হলো, বিজেপি ক্ষমতায় এলো। কিন্তু যে দুর্দশা কংগ্রেস আমলে ছিল তার থেকে ভয়ানক দুর্দশা, মানে একটা বুলডোজার পলিটিক্স আরম্ভ হলো। বুলডোজার পলিটিক্স, ইলেকট্রাল বিল, অনেক কিছু হয়েছে। দুর্নীতির লেভেলটা এখন এমন জায়গায় গেছে যে রাহুল গান্ধীকে রাস্তায় নেমে প্রমাণ করতে হলো যে নির্বাচন কমিশন পুরোপুরি দুর্নীতি হচ্ছে। অনেক কাজও করছে। সারা দেশ লড়াই করছে বিজেপির বিরুদ্ধে। বাংলার ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে মুসলিমদের জন্য দায়ী একমাত্র মমতা ব্যানার্জি দুর্দশার জন্য, বিজেপি নয়। বিজেপি প্রশংসা করাচ্ছে, বিজেপি হাততালি দিচ্ছে, বিজেপির গদি মিডিয়া রীতিমতো মুসলিম লিডারদেরকে প্রমোট করছে। এই জিনিসটা কিন্তু আমি আগেও বলছি, এটা 46-এও দেখেছি আমরা। বিজেপি শাসিত রাজ্যগুলোতেও পালা বদলের ঠিক আগে মুসলিম লিডারদেরকে এইভাবে রাস্তায় নামানো হয়েছে, ময়দানে নামানো। এবং তার পরিণতি আমরা আসামের ক্ষেত্রে যদি বলি, প্রায় 15,000 ছোট বড় স্কুল, মাদ্রাসা, মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছে। রিসেন্ট যা রিপোর্ট, প্রায় কয়েক হাজার বিঘা জমি গ্রামবাসীদের উচ্ছেদ করেছে, তার মধ্যে প্রায় 70% মুসলিম, 30% হিন্দু, এবং সেই জমিটা আদানিকে দেওয়া হলো। তাহলে আমরা এই যে হঠাৎ করে মুসলিমদের দাবি দেওয়ার আন্দোলনকে যে প্রমোট করছে বিজেপির গদি মিডিয়া, বা বিজেপি রীতিমতো তাদের মানে সাবাসী দিচ্ছে মুসলিম লিডারদের, এটা কি আগামী দিনে ক্ষমতা দখলের জন্য ব্যবহার করা হচ্ছে? আমি এটা লাস্ট প্রশ্ন। ভারতবর্ষ মিশ্র সংস্কৃতির দেশ, বাংলাও তাই। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াইয়ের একটা আন্তর্জাতিক সূত্র আছে, 1:1 লড়াই করতে হবে। বড় শত্রুর বিরুদ্ধে ছোট শত্রুদেরও কাজে লাগাতে হবে, বন্ধু হিসেবে নিতে হবে। এই মুহূর্তে ভারতবর্ষের প্রধান শত্রু হচ্ছে বিজেপি। তার বিরুদ্ধে 1:1 লড়াই হচ্ছে। ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। ইন্ডিয়া জোটে আমাদের রাজ্যের যে শাসক দল তৃণমূল সেকেন্ড বা থার্ড পজিশনে আছে, শক্তিশালী একটা পজিশন। সেখানে পশ্চিমবাংলায় ছোট ছোট দলগুলো তারা বলছে আমরা ইন্ডিয়া জোটে নেই। ইভেন আইএসএফ নওশাদ সিদ্দিকীও বলছে, কারণ সেখানে তৃণমূল আছে। ফলে পশ্চিমবাংলার রাজনৈতিক সমীকরণে বিজেপির খুব সুবিধাজনক হচ্ছে যে শাসক দলের বিরুদ্ধে বিজেপি, কংগ্রেস, আইএসএফ, সিপিএম একজোটে 4টে দল শাসক দলের বিরুদ্ধে লড়াই করছে। এক্ষেত্রে আপনি এই প্রশ্নটা যেমন আসাদুদ্দিন ওয়াইসিকেও করা হয়েছিল, এবং আসাদুদ্দিন ওয়াইসি তার উত্তর দিয়েছিলেন। এই ক্ষেত্রে তাদের কি পলিটিক্যাল আপনার কি বলে মেরুকরণ আছে, এটা তারাই ভালো বলতে পারবে। ওটা নওশাদকে প্রশ্নটা করবে। তবে আমার মনে হয় যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের একক সমষ্টি, যেখানে আবার এইসব ভাষাগুলো বললে তো আবার আমার পিছনে সেই পুরোনো একটা অন্য কথা বলে দেয়। তো যাই হোক, তো যে গণ আন্দোলন গড়ে তুলতে হয় সেটা সার্বিকভাবে সবাই মিলে গড়ে তুলতে হবে। সবাই সেখানে বৃহৎ স্বার্থের দিকে লক্ষ্য রাখতে হবে, সেটা খেয়াল রাখা খুব দরকার। প্রশ্নটা নওশাদের জন্য ছেড়ে দিলেন, এই প্রশ্নের জবাব ওর কাছে নেই। না, উনি দিতে পারবেন, যেহেতু আসাদুদ্দিন ওয়াইসি দিয়েছেন। রাজনীতিতে নতুন সমীকরণ পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে। একদিকে শুভেন্দু অধিকারী হিন্দুদের বলছে হিন্দুরা বিপদে, তোমরা ঐক্যবদ্ধ হও, হিন্দু হিন্দু ভাই ভাই করো। উল্টো দিকে মানে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলছে মমতাজ বেগম এরা মুসলিমদের সরকার, রোহিঙ্গাদের সরকার, জিহাদিদের সরকার চালাচ্ছে মমতা। উল্টো দিকে নতুন একটা মুসলিম মোর্চা বলা যায় তৈরি হচ্ছে, অধিকাংশই মুসলিম সংগঠন নিয়ে। তাদের যে নেতা নওশাদ সিদ্দিকী, তিনি বলছেন যে বাংলায় মুসলিমরা সব থেকে বেশি নির্যাতিত, বিজেপি শাসনের থেকেও বেশি, এবং বাংলার মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে, অধিকার ছিনিয়ে নিতে হবে। মানে একদিকে হিন্দুরা নির্যাতিত বলছে একদল, একদিকে বলছে মুসলিম নির্যাতিত দল। আমরা এই সমীকরণটা 1946-এর দাঙ্গার আগে দেখেছিলাম। মুসলিম লীগ ভার্সেস আরএসএস এবং হিন্দু মহাসভার মধ্যে তার ভয়ানক পরিণতি দেখেছি। আসামের ক্ষেত্রেও সেম পরিস্থিতি আমরা দেখেছি। আসামেও এরকম দীর্ঘ প্রায় 15 বছর কংগ্রেস জামানাকে সরানোর জন্য প্রথমে কিছু মুসলিম লিডারকে সামনে করেছিল কংগ্রেস সরকার করার পর, সেই মুসলিমদের উপর যে টর্চার আজকে আমরা দেখতে পাচ্ছি আসামে বা অন্যান্য স্টেটে। কি মনে হয় বাংলার ক্ষেত্রেও কি সেই ইতিহাস ফিরবে 46 বা আসাম? মেন ব্যাপার এই যে উক্তি যারা করছে হিন্দু খাতরে মে হ্যায়, কেউ বলছে মুসলিম খাতরে মে হ্যায়, আসলে পলিটিক্যাল লিডাররা পলিটিক্যাল কথাবার্তা বলবে।
या तो ना हिंदू खतरे में है या ना मुस्लिम खतरे में है। खतरे में इस लीडर लोग हैं जो अपने गद्दी के लिए इनसिक्योर फील कर रहे हैं अपने आप को। খাতরা এরা আছে যে নিজেরা কোনো জায়গায় নিজেদের ইনসিকিউর ফিল করছে। মোর্চা এখন পর্যন্ত যে মুসলিম সংগঠন নিয়ে মোর্চা তৈরি হয়েছে এরকম খবর আমার কাছে নেই। শুধু মুসলিম সংগঠন রয়েছে। শুধু মুসলিম সংগঠন নিয়েই মোর্চা যেটা, তবে হ্যাঁ সংযুক্ত মোর্চা একটা ছিল এটা আমি জানতাম। সেক্ষেত্রে কতদূর কি পরিস্থিতি আছে আমি রাজনৈতিক অভ্যন্তরীণ ব্যাপারে ঢুকি না, আমার সঙ্গে কেউ আলোচনাও করে না। ব্যাপার হলো এই জিনিসটা দেখে যদি কারো চক্ষুশূল হয়, আমি যেটা বলছিলাম, তাহলে আমি তাদেরকে বলবো বিফোর ইন্ডিপেন্ডেন্স বেঙ্গল প্যাক্ট তাদের পড়া দরকার, তাদের আফটার ইন্ডিপেন্ডেন্স গোপাল সিং কমিশন রিপোর্ট পড়া দরকার, তাদের পড়া দরকার সাচার কমিটি। রঙ্গনাথ মিশ্র কমিশন গঠন করা হলো কি, দেখা গেল বেঙ্গল প্যাক্টের মধ্যে একটা সামান্য ক্ষত, পরে সেটা আপনার কি বলে গোপাল সিং কমিশন রিপোর্ট যখন বার হলো তখন দেখা যাচ্ছে না ওটা একটা ফুনসি হয়েছে। সাচার কমিটিতে যে দেখা যেত ওটা ফুনসি না, ওটা ক্যান্সার হয়ে পড়ে আছে। একটা মানে জাতির মানুষ সেই ক্যান্সার আক্রান্ত হয়েছে, যাদের আপনার আদার ব্যাকওয়ার্ড কাস্টেও দেখুন আপনার কর্মক্ষেত্রে রেট অফ রেশিও একদম নিচু পর্যায়ে। বাকি জেনারেল টেনারেলের তো খবর আপনারা আরো বেশি ভালো জানেন কোন জায়গায় এদের জব রেশিও। হ্যাঁ, তখন দেখা গেল যে এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য একটা ভালো ডাক্তার পাওয়া যাচ্ছে, যার রিপোর্টটা বার হয়েছে রঙ্গনাথ মিশ্র কমিশনে, যে হ্যাঁ একটা জায়গা আছে, এটা রঙ্গনাথ মিশ্র কমিশন যেটা বলেছে যে এটাকে শুধরানো যায়, যে বিভিন্ন পলিসি মেকিং করতে হবে এই জাতিটার জন্য। তখন যখন পলিসি মেকিং করতে হবে বা তাদের জন্য কাজ করতে হবে, যেমন এমএসসি থেকে আরম্ভ করে এসএসকে এমএসকে থেকে আরম্ভ করে আপনার বিভিন্ন যে সমস্ত জিনিসগুলো দিয়ে যাদের তুলে নিয়ে আসা যায়, আমরা দাবি এটা তখনই আসলো 2011। চিকিৎসা এই ডাক্তার করবে না এই ডাক্তার করবে, বাংলায় পালা বদল হলো। তারপরে মুসলিমরা কোন পথে এগোচ্ছে, অনেক দেখুন কাজকর্ম এগোলেও, কিন্তু মূল জায়গাটাই দেখুন ঠিক ধাক্কা খেয়ে রয়ে গেছে। তো স্বাধীনতার পূর্বে মুসলিম যে তিবিরে ছিল আজও পর্যন্ত সেই একই তিবিরে মুসলিমরা রয়ে গেছে, খালি এই ঘাসাপিটার মধ্যে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের মানুষেরা এসেছে, তাদেরকে নিয়ে হই হই করেছে, কিন্তু আফটার অল যে দেখা যাচ্ছে ইলেকশনের পরে রেজাল্ট জয়সান কে তৈসান সুপ্রিমে বাইগান, মানে ঠিক যেমন কে তেমন রয়ে যাচ্ছে। কারণ এদের বাহ্যিক চিৎকার চেঁচামেচির মানুষগুলো আমরা দেখতে পেতাম, এখনো পাচ্ছি, কিন্তু গ্রাসরুট লেভেলে সংগঠন দেখতে পাচ্ছি না, যে জায়গাটায় যে ভোটের সময় ধাক্কা খেয়ে যাচ্ছে। অতএব খাতরাই সত্যিকারের এই নেতাগুলো সব থেকে বেশি খাতরায় আছে যারা হিন্দু মুসলিম করছে। আর বাকি আমাদের যে অবস্থান, আমরা আমাদের ন্যায্য দাবির জন্য পিছিয়ে পড়া মানুষেরা, সংখ্যালঘু শুধু মুসলিম নয়, আদিবাসী থেকে আরম্ভ করে বিভিন্ন জাতি আছে এর মধ্যে, তারা কিন্তু বরাবর আমরা আমাদের দাবির জন্য চিৎকার করছি। কখনো কখনো কেউ পাচ্ছে, স্বতঃস্ফূর্ত ভাবে পাচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে একটু বেশি যেন গলা ফাটাতে হচ্ছে। এটাই আমাদের জন্য আফসোস। এটা আমার চিন্তা ভাবনা অনুভূতি না, এটা বাস্তব, যার প্রমাণ সেদিনে আপনারা 20 তারিখে পেয়েছিলেন যে ওয়াকফ আন্দোলন করতে গিয়ে 96 জনের গ্রেফতারি। এটাও কিন্তু এর মানে পরিপন্থী নয়, এটাও কিন্তু পার্ট অফ দ্যাট সিস্টেম। আমি এই জিনিসটাই বলছি, এই জিনিসটাই যখন দাবি দেওয়ার আন্দোলনগুলো সামনে আসে, এগুলোর পেছনে একটা বড় কারণ কিন্তু বিজেপি। আমরা যদি ধরুন কংগ্রেসের দীর্ঘ শাসনের পরে আন্না হাজারেকে সামনে আনা হলো করাপশন, কংগ্রেসের দুর্নীতি, এবং তাকে দিয়ে রীতিমতো এমন ক্যাম্পেনিং করা হলো যে সরকারই ফেলে দেওয়া হলো, বিজেপি ক্ষমতায় এলো। কিন্তু যে দুর্দশা কংগ্রেস আমলে ছিল তার থেকে ভয়ানক দুর্দশা, মানে একটা বুলডোজার পলিটিক্স আরম্ভ হলো, বুলডোজার পলিটিক্স, ইলেকট্রাল বিল, অনেক কিছু হয়েছে। দুর্নীতির লেভেলটা এখন এমন জায়গায় গেছে যে রাহুল গান্ধীকে রাস্তায় নেমে প্রমাণ করতে হলো যে নির্বাচন কমিশন পুরোপুরি দুর্নীতি হচ্ছে। অনেক কাজও করছে, সারা দেশ লড়াই করছে বিজেপির বিরুদ্ধে। বাংলার ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে মুসলিমদের জন্য দায়ী একমাত্র মমতা ব্যানার্জি, দুর্দশার জন্য বিজেপি নয়। বিজেপি প্রশংসা করাচ্ছে, বিজেপি হাততালি দিচ্ছে, বিজেপির গদি মিডিয়া রীতিমতো মুসলিম লিডারদেরকে প্রমোট করছে। এই জিনিসটা কিন্তু আমি আগেও বলছি যে এটা 46-এও দেখেছি আমরা, বিজেপি শাসিত রাজ্যগুলোতেও
পালা বদলের ঠিক আগে মুসলিম লিডারদেরকে এইভাবে রাস্তায় নামানো হয়েছে, ময়দানে নামানো। এবং তার পরিণতি আমরা আসামের ক্ষেত্রে যদি বলি, প্রায় 15,000 ছোট বড় স্কুল, মাদ্রাসা, মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে। রিসেন্ট যা রিপোর্ট, প্রায় কয়েক হাজার বিঘা জমি গ্রামবাসীদের উচ্ছেদ করেছে, তার মধ্যে প্রায় 70% মুসলিম, 30% হিন্দু, এবং সেই জমিটা আদানিকে দেওয়া হলো। তাহলে আমরা এই যে হঠাৎ করে মুসলিমদের দাবি দেওয়ার আন্দোলনকে যে প্রমোট করছে বিজেপির গদি মিডিয়া, বা বিজেপি রীতিমতো তাদের মানে সাবাসী দিচ্ছে মুসলিম লিডারদের, এটা কি আগামী দিনে ক্ষমতা দখলের জন্য ব্যবহার করা হচ্ছে? ব্যাপার হচ্ছে ঠিক এই জায়গায় যে আমি এই জায়গাটায় একমত নয় যে বিভিন্ন সময় মুসলিম লিডারকে নামিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সময় মুসলিম লিডার যারা নেমেছে, সেই মুসলিম লিডার জাতির জন্য এবং পিছিয়ে পড়া মুসলিম না সবার জন্য যারা চিৎকার করছে, তাদেরকে আমার ভালো লাগছে। কিন্তু যে মুসলিম লিডার গুলো ময়দানে নেমে যাওয়ার পরে, সার্টেন টাইমে যাওয়ার পরে তারা ফিউজ হয়ে যাচ্ছে, ঢিলে হয়ে যাচ্ছে, অভ্যন্তরীণ কেউ কারোর সঙ্গে বসে পড়ছে, কোথায় যে কি হয়ে যাবে, যে এই যে নির্ভরযোগ্য জায়গাটা যে যখন দুর্বল হয়ে যাচ্ছে, তখনই আমাদের কাছে একটা আতঙ্ক ছাপ নেমে আসছে। এক্ষেত্রেও হচ্ছে, ও ক্ষেত্রেও হয়েছে, যখন তখন হয়ে যেতে পারে। এই মুহূর্তে আমি মনে করি যে মুসলিম লিডার যে কোনো দল থেকে হোক, পিছিয়ে পড়া মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য মুসলিম লিডার হোক, হিন্দু লিডার হোক, যারাই সামনে আসুক না কেন, যে দল থেকেই আসুক না কেন, তারা বলিষ্ঠভাবে তারা রুখে দাঁড়াক, এটাই আমাদের প্রত্যাশা। বাকি রইল বাংলার বুকে এই হচ্ছে, বাংলার বুকে ওই হচ্ছে, বিজেপি এই বাড়াওয়া পাচ্ছে, এই পাচ্ছে। দেখুন, পলিটিক্স করতে গেলে পলিটিক্যাল পলিসি মেকিং এর জন্য কেউ কেউ এই সমস্ত কথাবার্তা বলতে পারে। আবার উল্টো দিকে তারা লক্ষ্য করছে যে বিজেপিও দেখা যাচ্ছে আমাদের রাজ্য সরকারের একাধিক মানুষের উপর ইডি করছে, ওই করছে, সেই করছে, ইনকাম ট্যাক্স করছে, তারপরে কি বলে সিবিআই করছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। অতএব রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারবো না, তবে সবাই বিজেপির জ্বালায় জ্বলছে। সে যে কোনো মানে রাজ্যে অবিজেপি রাজ্যগুলোও জ্বলছে, এ রাজ্যও জ্বলছে। তো এ রাজ্যে একটা জিনিস যেটা আমাদেরকে খারাপ লাগছে, যে কথাটা হয়তো বিজেপি সেজে নয় কিন্তু বিজেপির মতো মিলে যাচ্ছে, সে কথাটা হচ্ছে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যান, আন্দোলন করলে আমার থেকে খারাপ কেউ হবে না। এটা মাননীয় নিজের কথা হতে পারে, কিন্তু রাজনীতি যারা করছে তাদের কাছে এটা রাজনৈতিক ভাষ্য তারা দিয়ে দিচ্ছে যে বিজেপির সাথে মিলে আছে। কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত ডিক্লারেশন তাদের কাছ থেকে না পাচ্ছি, আমি তো একজন এইভাবে উক্তি করতে পারি না, যেহেতু আমার কোনো রাজনৈতিক গ্রাউন্ড নেই। অতএব তার অ্যাক্টিভিটিস আমাদের খারাপ লাগছে, কিছু কিছু অ্যাক্টিভিটিস যেগুলো বিজেপির সঙ্গে মিলে যাচ্ছে, রাজনৈতিক নেতারা বিজেপি আর এর কোনো তফাৎ নেই বলছে। আবার উল্টো দিকে তারা যদিও বলছে না, আমরা দেখতে পাচ্ছি তারাও ইডি সিবিআই এর জ্বালাই জ্বলছে, আর কেন্দ্রের বিভিন্ন চাপে তারাও জ্বলছে। অতএব কেন্দ্র রাজ্যত্ব চাপানো তো থাকবেই, বিগত দিনেও ছিল। আপনার ওই চিটফান্ড কেলেঙ্কারি থেকে নিয়ে বিভিন্ন দ্বন্দ্ব হলো, সুপ্রিম কোর্টে কেস হলো, সিবিআই এর সঙ্গে রাজ্যের সঙ্গে কেন্দ্রের লড়াই হলো, সবকিছুই হলো। এরা সিআইডি করছে, ওরা সিবিআই করছে, যেটা দেখতে পেয়েছিলাম বিগত দিনে। এই লড়াই চলতেই রইলো। কিন্তু মধ্যে থেকে যারা জমি বিক্রি করে, গহনা বিক্রি করে, এই বিক্রি করে টাকাগুলো চিটফান্ডে জমা দিল, এখনো পর্যন্ত তারা কিন্তু 1 পয়সা ফিরে পেল না। কেন্দ্রের লক্ষ্য করে দেখুন, কালাধন আয়েগে, কালাধন আস্তে আস্তে ব্যাপার কোথায় যে দাঁড়ালো, পুরো পুঁজিপতিদের হাতে যে দেশটা আমাদের দাঁড়িয়ে গেল। যেটার কথা আপনি এখনই বললেন যে আসামের ক্ষেত্রে আদানিদের জায়গা দিয়ে দেওয়া হলো। শুধু আসাম নয়, আমাদের মুর্শিদাবাদেও তেমন একটা ঘটনা, বা বিভিন্ন জায়গায় এমন ঘটনা। এইগুলো যদি রাজ্য সরকার তার ক্ষমতা দিয়ে রুখে দাঁড়াতে যদি না পারে, বিকল্প ক্ষমতা তো দাঁড়াবেই তাদের রুখে দাঁড়াবার জন্য, দাঁড়াচ্ছে, আপত্তি আমাদের নেই। সমস্যা হচ্ছে তারা স্ট্রংলি যদি সেই ফাইটটা শেষ পর্যন্ত গ্রাসরুট লেভেল থেকে দিতে পারে, তবেই এর একটা বিকল্প কোনো রাস্তা বার হবে। আর যদি না দিতে পারে, ওই আন্দোলন আর সভাসমিতি, হই হুল্লোড়, ভোট, 1-2 সিট ওই পর্যন্তই রয়ে যাবে, আর কিছু হবে না। কিন্তু এই আন্দোলনকে বিজেপি বিরোধী আন্দোলন, কিন্তু বিজেপির মিডিয়া প্রমোট করছে, তাদের স্বার্থটা কোথায়? মেন কেস হচ্ছে, দেখুন, যে কোনো কেটে গেলে তো বিজেপি আসার সুযোগ, 5% মুসলিম ভোট সরে গেলে। এটা তো 5% সেদিন থেকে আটকে আছে।
সে শুরু থেকে 5%ই কিন্তু আটকে আছে, 7 ছিল 5-এ আটকে আছে, শুরু থেকে 5%-এ আটকে আছে। এই 5% সরে গেলে বিজেপির সুবিধা হয়ে যাবে। তাহলে হাত বেঁধে বসে থাকবে, গলার উপর বুলডোজার চালিয়ে দিয়ে চলে যাক, যাতে সুবিধা না হয়। রাজ্য সরকার সেই পদক্ষেপগুলো নিক, সেই 5%কে স্ট্রং করুক। অকাপ আন্দোলন যেটা একটা কি বলবো ইমানি দায়িত্ব, আধ্যাত্মিক ব্যাপার, যেটা এই জায়গাতে মাননীয়ার উচিত ছিল, যেমন এই লিডারগুলো নওশাদরা যেমন নেমে এসে রাস্তায় আন্দোলন করেছিলেন, উনিও আমাদেরকে নিয়ে আন্দোলন করতে পারতেন। তোমাদের আন্দোলনে আমরাও আছি, উনিও তো কথা বলতে পারতেন যেটা নওশাদরা বলছেন। ভাইজান, আমরা 2021 দেখেছি যে একেবারে বিজেপির ভয়, বিজেপি চলে আসবে, শাসককেও ছাড়া অন্য কাউকে ভোট দেওয়া যাবে না, একটা প্রোপাগান্ডা চালানো হয়েছে, প্রচার চালানো হয়েছে। 26-এর সামনে ভোট আসছে, মুসলিম একাধিক সংগঠন, যেমন 22টা সংগঠন, তার মধ্যে যেমন 6টা রাজনৈতিক সংগঠন আছে, প্রায় 16টার মতো অরাজনৈতিক সংগঠন, তারা মিলে যেমন ওয়াকফ আন্দোলন করছে। এই যে বাধা দেওয়ার চেষ্টা, এবং তাদেরকে বারবার বোঝানো হচ্ছে একটি দল থেকে বা কিছু মানুষ, তারা বলছে যে এরা বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য, ভোটটা কাটার জন্য বিজেপিকে ক্ষমতায় আনতে এর জন্য দায়ী যে অকাপ আন্দোলনে 16টা অরাজনৈতিক সংগঠন গেছে, রাজনৈতিক সংগঠন গেছে, সব গেছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। এর জন্য দায়ী কারা জানেন? এর জন্য দায়ী আমাদের মতো এক শ্রেণীর মুসলিম লিডার, তারা ধর্মগুরু বা আপনার রাজনৈতিক লিডার বা সমাজপতি, তারা। কারণ এই আন্দোলন নিয়ে যখন বারাসাত থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ লক্ষ মানুষকে ময়দানে কাজ করছি, ব্রিগেড হবে, ব্রিগেড হবে, ব্রিগেড হবে, এখনো চাই ব্রিগেড হবে, আর হবেই ব্রিগেড। তো তখনকার দিনে আমি দেখেছিলাম বহু লিডার এমন আছে, তারা সামনে এসে বলেছিল এই ব্রিগেডে আমরা নেই। কারণ ওই সমস্ত লিডার কেউ কজ দেখিয়েছিল, কেউ চুপ করেছিল, শুধু থাকবো না বলেছিল, বিভিন্ন। এখন তো সেই 16টা সংগঠনের মানুষই আসছে, সেই লিডারগুলো আসছে। তাহলে কি নেতৃত্ব বদলের ব্যাপার আছে নাকি? এখানে নেতৃত্ব দেওয়ার ব্যাপার আছে নাকি? তার মধ্যে থেকে যারা গাদ্দারি করে চলে সেদিন, আমি তাদের জন্য কি এখন প্রত্যাশা করব না যে আপনারা শুধরে যান? কাল এই গাদ্দারিটা আল্লাহর সাথে হয়ে গেছে। সমাজের বুকে যারা বলবে আমরা আল্লাহর জন্য, দিনের জন্য, ধর্মের জন্য লড়াই করছি, আর ওয়াকাফের ক্ষেত্রে যখন সবাই একসঙ্গে হয়ে সবকিছু ক্রোধ গ্লানি ভুলে গিয়ে ময়দানে নেমে যখন আন্দোলন করব, তখন কেউ কেউ বলে উঠবো ধর্মের ধ্বজা ধরে যে আমি এতে নেই বা আমরা এতে নেই, তখন সেটা কি আল্লাহর সাথে বা জাতির সঙ্গে গাদ্দারি নয়? জাতিকে তো জবাব দিতে হবে। আরে বেলে লোক, হই হই করা লোক ও অন্ধের মতো ভক্তি করে যাবে, কিন্তু ক্রিম অফ দ্য সোসাইটি যারা বোঝে তাদেরকে কি বুঝাবেন আপনি? যেই মানুষগুলোর তো এইরকম রবাইয়া ছিল, এইরকম অ্যাক্টিভিটিস ছিল, এইরকম মানসিকতা ছিল। বাকি রইল ওয়াকাফ আন্দোলন, যে এই রাজ্যে যেভাবে দৌড়চ্ছে, আমরা পুলিশের কাছ থেকে যেভাবে বাধাপ্রাপ্ত হচ্ছি, এর জন্য দায়ী কারা জানেন? আমি নাম উল্লেখ করে বলছি। আপনি লক্ষ্য করে দেখেছেন বর্তমান রুলিং পার্টিতে ভালো কোনো মুসলিম লিডার ওঠেনি। তার পিছনে কারণ, উঠতে দেওয়া হয়নি। কেন? এর জন্য দায়ী যদি হয়তো ফিরাদাকে মতো মানুষেরা দায়ী। কারণ বিগত দিনে ওই গোয়াল পড়া গরু সিঁদুরে মেঘে লড়াই, বিগত দিনে জ্যোতিবাবুকে প্রশ্ন করেছিল আপনাদের মতোই গণমাধ্যম যে আপনারা মুসলিমদের জন্য কি ভেবেছেন, উনি তখন এইভাবে দেখিয়ে দিয়েছিলেন। তারপরে ওনার পিছনেই বসেছিলেন মোহাম্মদ আমিন। এটা বুঝালেন, এই মোহাম্মদ আমিনের মতো মানুষেরা যতটা ভাবিয়েছে, আমাকে যতটা বুঝাতে পেরেছে, আমি ভেবেছি ততটা। তো কালকে আপনি ম্যাডামকে যে যখন প্রশ্ন করবেন যে মুসলিমদের জন্য কি ভাবছেন, উনি আঙুলটা কার দিকে তুলে দেবে? ববি হাকিমের দিকে তুলে দেবে, মুসলিম লিডার যারা আছে তাদের দিকে তুলে দেবে। অতএব তাকে যে ওয়াকাফ আন্দোলনটা কি আন্দোলন, এটা সংবিধান সংশোধনের আন্দোলন, জেনারেল ভাবে যেভাবে সর্বজাতির কাছে গেছে, এটা ইন জেনারেল সংবিধান সংশোধনের ব্যাপার নয়, এটা একটা জাতির ইমানি দায়িত্বের ব্যাপার এসে গেছে। আপনার মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, এই সমস্ত দায়িত্ব এসে গেছে। তো এইখানে প্রতিটি মুসলিমের কর্তব্য, এখানে যে টিএমসি মুসলিম, আইএসএফ মুসলিম, কংগ্রেস মুসলিম, সিপিএম মুসলিম, এখানে সবার যে দাবিটা এক, এই জিনিসটা বুঝিয়ে দিতে পেরেছেন কি? আপনি প্রশ্ন করুন মাননীয়াকে, মুখ্যমন্ত্রীকে, আমাদের প্রশ্ন করুন যে আপনি কি ভাবলেন, ঠিক আঙুল দেখিয়ে দেবে। এই তো ফিরহাদরা আমাকে যেটা বলছে, তাহলে
তাদের কথা অনুযায়ী যদি আমাদের জাতিটাকে বুঝতে হয়, তাহলে আমাদের জাতিকে নিয়ে তাদেরকে অনেক স্টাডি করতে হবে মাঠে ময়দানে। অথচ অল্টারনেটিভ কোনো জায়গা বুক নেই যারা আমাদের জাতির খবরটা সুন্দর করে তুলে ধরবে। ইদানিং অবশ্য ওই ডক্টর সত্তার যিনি আছেন, উনি জয়েন করেছেন বা কোনো চিফ অ্যাডভাইজার হয়েছেন, অনেক 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 তথ্য, অনেক গুরুত্বপূর্ণ, মানে সংখ্যালঘুদের অনেক কিছু উনি জানেন। বিগত দিনে ওনার সাথে আমি কাজও করেছি, আমি ব্যক্তিগতভাবে ওনার ব্যাপারটা আমি জানি। শেষ প্রশ্নে যাবো একেবারে। দেশের যে কোনো রাজ্যে শাসক দল যেখানে ক্ষমতায় রয়েছে তার বিরুদ্ধে কোনো দল, বিজেপি ছাড়া, যারা নিপীড়িত অত্যাচারিত মানুষের জন্য কথা বলার জন্য পার্লামেন্টে বা বিধানসভায় যাওয়ার জন্য লড়াই করছে, তাদেরকে বিজেপির তকমা লাগে, যে বিজেপির দালাল। যেমন আমরা এই রাজ্যে যদি আইএসএফ কে দেখি বা এমআইএম, বা তারা যদি প্রার্থী দিয়েছিল, কারা লাগাচ্ছে, রয়েছে কিছু মানুষ যারা শাসক দলকে, আমরা বলতে পারি শাসক দলই বলেছে যে এরা বিজেপির সুবিধা। এটা শুরু থেকে যখন এআইএমআইএম যখন উঠেছিল তখনও বি টিম বলা হচ্ছিল, এখনো এটাকে বি টিম বলা হচ্ছে। ঠিক আছে, তো এই এ টিম বি টিম, তাহলে এ টিমটাকে খুঁজে বার করতে হবে তো আগে। তাহলে এগুলো যদি বি টিম হয়, এ টিম কারা? তাহলে এ টিম তারাই না বোধ হয়, যার জন্য ডাইরেক্ট বি টিম বলা হচ্ছে। নাকি এ টিম বিজেপি আর বি টিম এরা? তো বিজেপি অলরেডি তো রুলিং এ আছে, তারা তো রোল করছে। তাহলে তাদেরকে সমর্থন দিলে একটা টিম যদি বি টিম হয়, তাহলে সি টিম, ডি টিম, এ টিম থাকবে। টপ অফ দ্য ইচ আছে এখন কি ইন্ডিয়ায় লিড করছে কারা? বিজেপি। তাহলে এর থেকে তো নামবে এ বি, ঠিক আছে? তো বি যদি এটা হয়, এটা কোনটা? প্রশ্ন তাদেরকে করবেন তো, এটা কোনটা? কাউকে বি টিম বলে দেওয়ার আগে এ টিমের টকমাটা যে ভেতরে ভেতরে মানুষ দিয়ে দেবে, এটাও ভেবে তাদের কথা বলতে হবে। মানে কি বলছি, বাংলার মুসলিম লিডাররা ঠিক ওই আসামের মতো করছে, যেভাবে বদরুদ্দিন আজমল যেভাবে ভোট কেটে বিজেপিকে ক্ষমতা এনেছে, সেরকম বাংলায় কিছু আগে থেকে আমি বলে দিচ্ছি, এটাই কথা। মুসলিম বেশি চিৎকার করা যাবে না, বেশি চিৎকার করলে তুমি ফান্ডামেন্টালিস্ট, আর তা নাহলে তুমি জঙ্গি, নাহলে তুমি রোহিঙ্গা, নাহলে আতঙ্কবাদী। ব্যাস, গলা টিপে ধরার একটা উপায়। আমার গণতন্ত্র স্বাধীনতার ক্ষেত্রে মুসলিমদের অবদান, বৌদ্ধ খ্রিস্টানদের অবদান, দলিত আদিবাসীদের অবদান, উঁচু শ্রেণী নিচু শ্রেণী, যেখানে কোনো রকম কাস্টিজম ছিল না, সমস্ত জাতির মানুষেরা যে অবদান রেখেছে, একদম ফজলে হক খৈরাবাদী থেকে আরম্ভ করে আশফাকুল্লাহ খান থেকে, বীর আব্দুল হামিদ থেকে, খান আব্দুল গফফার খান থেকে, আপনি কি বলছেন, আপনার কি বলে হাবিবুর রহমান থেকে আরম্ভ করে, তেমন উল্টো দিকে সর্বজাতির মানুষ মিলে আমাদের দেশকে স্বাধীন করেছিল। আমাদের উপর তকমা দিয়ে দেওয়া হয় পাকিস্তান নাকি আমাদের দেশ। জিন্নার তো আলাদা করেছে, আরে জিন্নার রূপ পর্যন্ত আমাদের এখানে ভয়তে আসে না, জানেন? তাকে আমরা তো গাদ্দার বলে মনে করি, কারণ তারা তো আমাদের জাতির সঙ্গে গাদ্দারি করেছে। তাদেরকে তো আমরা পছন্দ করি না। জিন্নার নীতি তো মুজাদ্দেদে জামান পছন্দ করেননি। জিন্নার নীতি মানে মুজাদ্দেদে জামান মানে আবু বকর সিদ্দিক যুব সংস্কারক ছিলেন পূর্ব ভারতের, তিনি তো সেটাকে পছন্দ করেননি। তার ভক্তদেরকে তো জিন্নার পিছুতে দাঁড়াতে দেননি। এবং সেটি যখন আপনার 9 নম্বর হালদার লেনে বৈঠক হয়েছিল, পীর আবু বকর তো পরিষ্কার বলে দিয়েছিলেন মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা, যে জিন্নার নীতি হচ্ছে জিন্না কপট, এই ভাষাটাই তিনি বলেছিলেন। তো আমরা ও নীতি পছন্দ করি না, তাও চাপিয়ে দেওয়া হচ্ছে, তো দিচ্ছে দিক, আমরাও তো চাপিয়ে দিলে দিতে পারি। আজও তো নাথুরাম গডসের মানে পুজো করা হয়, তাকে শ্রদ্ধা জানানো হয়। এই সম্বন্ধে আমরাও তো একটু একটু পড়াশোনা করেছি নাকি? প্রশ্ন, বাংলায় কি মুসলিমদেরই দায়বদ্ধতা বিজেপিকে আটকানো? না না, প্রশ্নই আসছে না। স্বৈরাচারীদের আটকানোর দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ সমাজের মানুষেরা। তারা যদি আজকে নিজেরা মনে করে একটা পার্সিয়ালিটির জায়গায় নিয়ে চলে যায়, এর জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ তারা। তাদেরকে বলে শিক্ষিত বোকা।